দেশকে থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। বৃহস্পতিবার থেকে শিথিল হবে চলমান লকডাউন। ঈদের আগে চালু হতে পারে গণপরিবহন এবং শপিং মল। দেশে একদিনে সর্বোচ্চ 13,768 করোনা রোগী শনাক্ত, আরো 220 জনের মৃত্যু। সারা দেশে টিকাদান শুরু। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় হাশেম ফুডস কারখানার বেঁচে যাওয়া শ্রমিকরা। বকেয়া বেতন ও বোনাস পাওয়া নিয়ে শঙ্কা। খালেদা জিয়া গৃহবন্দী নন আসামি, এই সংক্রান্ত যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদন বানোয়াট বললেন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। 15 থেকে 23 জুলাই পর্যন্ত শিথিল হবে চলমান বিধিনিষেধ। জানা গেছে এই বিষয়ক নথি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। প্রজ্ঞাপন জারি হবে যে কোনো সময়। ঈদের চাপ সামলাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ বলবৎ 14 জুলাই পর্যন্ত, কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু এখনও ঊর্ধ্বমুখী। এর মধ্যেই ঈদে মানুষের চলাচল ও পশুর হাট বিবেচনায় নিয়ে শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে 15 জুলাই থেকে 8 দিন কার্যকর থাকবে। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পশু ব্যবসায়ী, দোকান মালিক ও ঈদে বাড়ি ফেরা মানুষের কথা চিন্তা করা হচ্ছে। প্রজ্ঞাপনে বিষয়গুলো পরিষ্কার করা হবে বলে জানান তিনি। এই যে ঈদের সময় সব দোকান মালিক সমিতি যারা আছে তারা কিন্তু এই 2 ঈদের জন্যই বসে থাকে। তাদের সমস্ত খরচ কিন্তু এই 2 ঈদের সময় হয়। এই সব কিছু চিন্তাভাবনা করেই সরকার জীবিকা এবং জীবনের তাগিদে যেগুলি প্রয়োজন সেইগুলোর মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা আপনি শুনতে পাবেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহনও চলবে বলে জানা গেছে। এছাড়া খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। মন্ত্রিপরিষদ সূত্রে এমনটাই জানা গেছে। আমাদের সচেতন অবশ্যই হতে হবে। আমরা সরকারি পুলিশ দিয়ে কতখানি সচেতন করব, তারা যদি নিজের থেকে সচেতন না হয়। আমরা আপনাদের মাধ্যমে সবসময় আহ্বান করে আসছি তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং অবশ্যই যেন মাস্ক পরে তারা তাদের 24 ঘন্টার মধ্যে যতক্ষণ প্রয়োজন মাস্ক যেন তারা রাখে। তবে ঈদের পর আবারও 14 দিনের জন্য কঠোর বিধিনিষেধ শুরু হতে পারে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে একদিনে সর্বোচ্চ 13,768 করোনা রোগী শনাক্ত। মৃত্যুর সংখ্যায়ও দ্বিতীয় সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা গেছে 220 জন। এর মধ্যে পুরুষ 142 এবং নারী 78 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 16,639 জনের। 627টি ল্যাবে 24 ঘন্টায় 44,067 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে রেকর্ড 13,768 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 31.24%। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10,34,957 জনে। সুস্থ হয়েছেন আরও 7,020 জন। এ নিয়ে মোট সুস্থ 8,81,521 জন। করোনা মোকাবিলায় সারা দেশে জেলা এবং উপজেলা পর্যায়ে শুরু হয়েছে সিনোফার্মের টিকাদান। সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। আর দেশের সবচেয়ে টিকার পরিসরে কাল থেকে শুরু হবে মডার্নার টিকা প্রয়োগ। প্রতিদিনই বাড়ছে দেশে করোনা শনাক্তের হার ও মৃত্যু। টিকা নিয়ে সংকট কেটে যাওয়ায় দেশে আবারও শুরু হলো গণটিকাদান কর্মসূচি। দেশ জুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে আজ। দেশে অক্সফোর্ডের টিকাদান শুরু হয় 7 ফেব্রুয়ারি। প্রথম ডোজ পান 58,20,000-এর বেশি মানুষ। তবে প্রায় 44 লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়ার পর টিকা সংকটে গণটিকাদান বন্ধ হয়। টিকাদান শুরুর খবরে দ্বিতীয় ডোজে টিকার খোঁজে সকাল থেকেই তাই ভিড় ছিল বিভিন্ন কেন্দ্রে। তবে দ্বিতীয় ডোজে ভিন্ন ধরনের টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই যারা নিবন্ধন করে এখনও টিকা নেননি, শুধু তাদেরকেই সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হচ্ছে আজ। খুব ইজি, একটা পিঁপড়া কামড় দিলে টের পাওয়া যায়, কিন্তু আমি ইনজেকশন দিলাম, আমি টের পেলাম না।
এত ইজি। এখন মনে করলাম না সবাই দিচ্ছে, সবাই তো সাকসেসফুল, ভালো সবাই, এই জন্য ভাবলাম যে আমরাও দিয়ে নিই, নিরাপদে থাকি। দ্বিতীয় পর্যায়ে গণটিকাদানের আওতায় 12টি মহানগরে মঙ্গলবার থেকে দেয়া হবে মডার্নার টিকা। যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্না টিকার 12,000 ডোজ রংপুরে পৌঁছেছে গতকাল মধ্যরাতে। কোল্ড চেইন নিশ্চিত করে পরিবহনের দায়িত্বে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রাতে রংপুর সিভিল সার্জনকে এই টিকা হস্তান্তর করে। যারা রেজিস্ট্রেশন করেছেন, আগে রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশন এখনও করছেন, তাদেরকে আমরা মেসেজ পাঠিয়ে পর্যায়ক্রমে এই ভ্যাকসিনটি দেব। ফ্রিজার টেম্পারেচার লাগে -50 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড -15 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং রেফ্রিজারেটর টেম্পারেচার লাগে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। সিভিল সার্জন মহোদয়কে আমরা 12,000 ডোজটা তাকে বুঝিয়ে দিয়েছি। বগুড়ার মোট 14টি কেন্দ্রের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে আজ থেকে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। বাকি 11টি উপজেলায় শুরু হবে আগামীকাল থেকে। এছাড়া শুক্রবার বগুড়ায় পৌঁছেছে 52,800 মডার্নার টিকা। আমাদের হাসপাতালে বুথের সংখ্যা 2টি এবং প্রতি বুথে সর্বোচ্চ টিকা দেওয়ার ক্ষমতা আমাদের 200 জন। সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন 400 জনকে টিকা দিতে পারি। বয়সসীমা কমানোয় নতুন টিকা আসার খবরে নিবন্ধন বেড়েছে। রোববার বিকেল পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছে মোট 90,53,384 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল থেকে রাজধানীর 41 কেন্দ্রে দেওয়া হবে মডার্নার টিকা। প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এসব কেন্দ্রে টিকা পাবেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। একই সাথে 4টি মেডিকেল কলেজ সহ 7 কেন্দ্রে প্রয়োগ করা হবে ফাইজারের টিকা। তবে ঢাকার কোনো কেন্দ্রে সিনোফার্মের টিকা দেয়া হবে না। সারা দেশে চলছে গণটিকা কর্মসূচি। অক্সফোর্ডের পর দেয়া হচ্ছে ফাইজার, মডার্না ও সিনোফার্মের করোনা টিকা। এর মধ্যে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, মুগদা ও ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কুর্মিটোলায় চলছে ফাইজারের টিকাদান কর্মসূচি। এসব কেন্দ্রে প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও টিকা দেয়া হচ্ছে। আমি সৌদি আরব থাকি, টিকা নিতে আসছি আর কি। তো আমি প্রথম ডোজ নিতে চাচ্ছি। 1 উইক আগে আমি এসএমএস রেজিস্ট্রেশন করেছি আর আমি কালকে এসএমএস পেয়েছি। আমি এসএমএসটা পেয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে শেষ বর্ষে পড়াশোনা করছি আমি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আগে যারা নিবন্ধন করেছিলেন তারাও পাচ্ছেন প্রথম ডোজ টিকা। বেশিরভাগই এখন আমাদের কাছে ফাইজারের টিকা নেওয়ার জন্যই আসতেছেন। এভরিডে 1200-1300 করে আমরা দিয়ে আসতেছি। আর প্রবাসী বেশিরভাগই প্রবাসী, 900-950 প্রবাসী। আজকেও আমরা প্রায় 1300 প্রবাসীদের আমরা দিব। রাজধানীর অন্য হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে চীনের সিনোফার্ম টিকা, কিন্তু মঙ্গলবার থেকে তা বন্ধ থাকবে। এরকম 41টি কেন্দ্রে শুরু হচ্ছে মডার্নার টিকাদান। আমাদের টার্গেট ছিল 1800 প্রত্যেকটা সেন্টারে। আজকের মধ্যে সেই টার্গেটটা আমাদের ফুলফিল হয়ে যাবে। এরপর থেকে আমাদের মডার্না চলবে। আগে যারা প্রথম ডোজের টিকার এসএমএস পেয়েছিলেন কিন্তু নিতে পারেননি, তারা নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। তাদেরকে দেয়া হবে কেন্দ্রে সংরক্ষিত কোম্পানির টিকা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সড়কগুলোতে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা নিশ্চিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নগরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গাড়ি থামিয়ে তল্লাশি করতে গেলে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, যা স্বাভাবিক সময়ের ব্যস্ত সড়কের কথায় মনে করিয়ে দেয়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের 12তম দিনে এসে অনেক বেশি শিথিলতা দেখা গেছে রাজধানীতে। সকাল থেকেই ব্যস্ত হয়ে ওঠে রাজধানীর সড়কগুলো। সোমবার সকাল 8টায় রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক 7 রাস্তার চিত্র এটি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটু তৎপরতায় যানজটে নাকাল হতে হয় চলাচলকারীদের। সকাল 9টার দিকে কাকলিতে গিয়েও দেখা যায় একই চিত্র। অনেকে বিভিন্ন অজুহাত, বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন এবং অনেকগুলো ডেট ওভার সেগুলো দেখাচ্ছে। তবু আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা গাড়ি চেক করার জন্য। বিমানবন্দর সড়ক ধরে সেখান থেকে কিছু দূর সামনে কুড়িল ফ্লাইওভারের দিকে এগোলে আর বোঝার উপায় থাকে না কঠোর লকডাউন চলছে। কয়েক কিলোমিটার গাড়ির সারি, হয় থমকে আছে না হয় চলছে ধীর গতিতে, যা স্বাভাবিক সময়ের চিরচেনা চিত্র। ধানমন্ডির 7 মসজিদ রোডের চিত্র ভিন্ন কিছু নয়, তবে নির্দেশনা ভঙ্গকারীদের বিরুদ্ধে চলছে ব্যবস্থা নেওয়ার কাজও।
লকডাউনের যে ইনস্ট্রাকশনস, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যাদেরকে মানে এর আওতায় পড়েন তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, আর যারা এই আওতার বহির্ভূত তাদেরকে আমরা শান্ত পানির আওতা আনছি। মিরপুর রোডের সায়েন্স ল্যাব এলাকায়ও কঠোর দেখা যায় পুলিশকে। যাদের মুখে মাস্ক নাই এবং বিনা কারণে যারা আসতেছে তাদেরকে আমরা মামলা দিচ্ছি, মোবাইল করে অ্যারেস্ট করতেছি। এইভাবে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছি। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, পিকআপ ভ্যান, রিক্সা, মোটরসাইকেলেও চলছে প্রচুর মানুষ। এছাড়া দেখা যায় শত শত পথচারীকে। এদের একটি উল্লেখযোগ্য অংশই স্বাস্থ্যবিধি মানতে অনাগ্রহী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়া গৃহবন্দী নন, তিনি একজন আসামি। একথা জানিয়ে এ সংক্রান্ত মানবাধিকার প্রতিবেদনকে বানোয়াট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। যুক্তরাজ্য নিজের দেশের মানবাধিকার নিশ্চিত না করে অন্য দেশের ওপর খবরদারি করছে বলেও দাবি করেন তিনি। এর আগে রোববার যুক্তরাজ্যের মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হওয়ায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেদনে খালেদা জিয়ার বাসায় অবস্থানকে হাউস অ্যারেস্ট হিসেবে অভিহিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে হাউস অ্যারেস্ট শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর। তাদের তথ্যটা নির্ভুল এবং তারা দুঃখের বিষয় যে তারা মাতব্বরি করে। এটা একদম মিথ্যা কথা। প্রথম কথা, এটার কোনো আইনি ভিত্তি নাই। আপনারা সকলেই জানেন যে খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সের স্পিকারের কাছে পত্র লিখব। স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপন বিশ্বাসকে যাবজ্জীবন জেল দিয়েছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীর কাছে সহযোগিতা চেয়ে চিঠি দেন আসামি। এরপর বিনা ফিতে মামলা লড়েন খন্দকার মাহবুব হোসেন। এছাড়া ডাক্তার নাজনীন আক্তার এবং তার গৃহকর্মী হত্যা মামলায় আসামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 6 বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছেন। 2006 সালে নীলফামারীর সৈয়দপুরে নয়াটোলা গ্রামের স্বপন বিশ্বাস খুন করেন স্ত্রী স্বপ্না ঘোষকে। পরে তার মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তদন্তে হত্যার প্রমাণ মিললে নভেম্বরে গ্রেপ্তার হন স্বপন। 2008 সালে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দেয় স্বপনকে। হাইকোর্টেও বহাল থাকে এ রায়। 14 বছর কারাগারে থাকা স্বপন সম্প্রতি বাঁচার আকুতি জানিয়ে চিঠি দেন খন্দকার মাহবুব হোসেনকে। আপিল বিভাগে আসামি মৃত্যুদণ্ড মওকুফের আবেদন করেন তিনি। সাজা কমিয়ে যাবজ্জীবন এবং আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেয় আপিল বিভাগ। আমাদের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিনিও আমাদের একটা আহ্বান জানান যাতে আইনজীবীরা কিছু মামলা বিনা পয়সা করে। এটা সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে করেছি। একটা অসহায় মানুষ জেলখানায় 14 বছরের উপরে ফাঁসির সেলে আছেন এবং তার চিঠির অত্যন্ত করুণ। তার সবকিছু ছিল কিন্তু সবকিছু হারিয়েছে। এদিকে ডাক্তার নাজনীন আক্তার ও তার গৃহকর্মী পারুল হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। যে সত্যি সত্যি সে খুনটা করছে এবং খুনটা সে খুব নিষ্ঠুর এবং নির্মমভাবে করছে। অর্থাৎ কাজের মেয়েকে সে কোপ দিয়েছে 18টা এবং ডাক্তার নাজনীনকে অর্থাৎ তার মামিকে সে কোপ দিয়েছে 60টা এবং প্রায় গলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকের সুপ্রিম কোর্টে এটা শুনানি হওয়ার পরে আপিল বিভাগ তার সে মৃত্যুদণ্ড বহাল রাখে। 2005 সালে ল্যাবিড হাসপাতালের মালিকের বোন ডাক্তার নাজনীনকে হত্যা করে তার স্বামীর ভাগ্নে আমিনুল ইসলাম। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের হাশেম ফুডস লিমিটেডের কারখানার আগুন লাগার ঘটনায় শ্রমিকদের শুধু জীবন যায়নি, জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বেঁচে যাওয়া শ্রমিকরা। জুন মাসের বেতন, বোনাস, 2 মাসের ওভারটাইম সবই রয়েছে বকেয়া। এদিকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি দ্বিতীয় দিনের মতো কাজ শেষ করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। নারায়ণগঞ্জে কারখানায় আগুন লাগার 5ম দিনেও কান্না থামছে না নিহত শ্রমিকদের স্বজনদের। সোমবার 6তলা ভবনের নিচে জড়ো হয় বেঁচে যাওয়া শ্রমিক ও নিহতদের স্বজনরা।
আগুনের ঘটনায় দায়ীদের বিচার চান তারা। আমরা বিচার চাই, যোগ্য বিচার চাই। আমার বোনের লাশটা ফেরত দেন। জোর করে আনছে। তবে বেঁচে যাওয়া মানুষগুলোর এখন নতুন দুশ্চিন্তা, কিভাবে চলবে তাদের জীবন। জুন মাসের বেতন, ঈদের বোনাস, 2 মাসের ওভারটাইম সবই বকেয়া। সোমবার বেঁচে যাওয়া শ্রমিকরা ভিড় করে কারখানার সামনে। বেতন না পাইলে আমরা তো আনার কারণে মারা দেন ইয়ে দিতাম না, রুম ভাড়া দিতাম না, দেশে দিতাম না। ওভারটাইম, বেতন সবকিছু দিতে হবে, ঈদ বোনাস সব আমাদেরকে দিতে হবে। এখন মনে করেন যারা আছে তাদের দোকান বাকি, এই রুম ভাড়া না খায়, এই যে আজকে 3 আজ এই সপ্তাহ হয়ে যেতেছে আমরা বসা। একটু অনিশ্চয়তার মধ্যে আসছি, তারপরেও আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে আগামী কাল মানে 13 তারিখ আমরা বেতন দেওয়ার জন্য মানে আমরা প্রস্তুত আছি আর কি। এরকম দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে দিবই আর কি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকারি 3টি সংস্থা তদন্ত শুরু করেছে। তবে কিভাবে সেদিন আগুন লেগেছিল এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আমরা গতকালকের থেকে আমাদের তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমরা অলরেডি 14 জনের স্টেটমেন্ট নিয়েছি এবং বিভিন্ন আলামত নিয়েছি যে কী কারণে আগুনটা লাগতে পারে। অন্যান্য যে সিচুয়েশন সেগুলো আমরা বিশ্লেষণ করছি। এদিকে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিকদের সাথে কথা বলে বাম গণতান্ত্রিক জোট। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কদমতলী থেকে মাদক ব্যবসায়ী অনেককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় অস্ত্র, গুলি এবং মাদক উদ্ধার করা হয়। র্যাব 6 জানিয়েছে 6 জুলাই রাজধানীর জুরাইনে চাঁদা তুলতে গিয়ে উজ্জ্বল নামের এক হকারকে জিম্মি করে অনেক। পরে নির্যাতন করা হয় উজ্জ্বলকে। এই ঘটনায় অভিযোগের পর অভিযানে নামে র্যাব। অনেক গ্রেপ্তার হলেও পালিয়ে যায় সহযোগীরা। অনেকের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র্যাব। অনেকের বিরুদ্ধে হত্যা মামলা সহ রাজধানীর অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। তার হেফাজত থেকে দেশি তৈরি আগ্নেয়াস্ত্র, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ইয়াবা সহ তাকে আমরা গ্রেফতার। ঈদের আগ মুহূর্তে ক্রেতা না পেয়ে কোরবানির পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেক খামারি। অনলাইনেও নেই তেমন সাড়া। এ অবস্থায় বাইরে থেকে ক্রেতা না আসায় লোকসানের শঙ্কায় পড়েছেন ঝিনাইদহের বীর বাহাদুর, রাজাবাবু এবং ফরিদপুরের বিশাল আকারের পশু সম্রাটের মালিকরা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার রহমান পালন করেছেন ফ্রিজিয়ান জাতের এই গরুটি। নাম বীর বাহাদুর। 10 ফুট লম্বা ও 5.5 ফুট উঁচু গরুটির ওজন 1400 কেজি। 10 লাখ টাকা দাম চাইলেও মিলছে না ক্রেতা। এর পিছনে অনেক টাকা ব্যয় করেছে, যা আগামী ঈদের সামনে রেখে বিক্রি করবে সেই আশায়, কিন্তু এখনো করোনার মহামারীর কারণে গরুটা এখন বিক্রি করতে পারে নাই। ভগবাননগরের রাজাবাবুর দাম 30 লাখ টাকা চাইছেন মালিক মোহাম্মদ হোসেন। এখনও সাড়া না পেয়ে হতাশ তিনি। কোরবানিতে কোনো হাট বাজার নেই, কোনো ব্যাপারী নেই, এখন গরুকে বিক্রি করতে পারবো কিনা খুব দুশ্চিন্তার ভিতরে আছে। ফরিদপুরের বিল মামুদপুরে 1200 কেজির বেশি ওজনের সম্রাট জেলার সবচেয়ে বড় আকারের গরু। এরকম আরও অনেক পশু কোরবানির জন্য প্রস্তুত করলেও দেখা নেই ক্রেতার। হাট বাজার ঘাট কিচ্ছু হচ্ছে না আমাদের, ওইরকম আমরা কোনো আশানুরূপ কোনো কাস্টমার পাচ্ছি না, দামও পাচ্ছি না। প্রতি বছর ঢাকা ও চট্টগ্রামের হাটে এসব পশুকে বিক্রির জন্য নেওয়া হলেও করোনার কারণে এবার তা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় অনলাইনে কেনাবেচার উদ্যোগ নেওয়া হলেও সাড়া নেই তেমন। অনলাইনে এটা তো নতুন সিস্টেম, তো আমাদের যারা একেবারে গ্রাম পর্যায়ে বড় খামারিরা অনলাইনে আমাদের পোস্ট দিচ্ছে, কিছু বিক্রি হচ্ছে মোটামুটি। গ্রাম পর্যায়ে 1-2 গরু তো এরা দিতে পারছে না, এরা একটু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। ফরিদপুরে এবার 50,000 পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত ক্রেতা না থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে খামারিদের কপালে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার উচ্চ সংক্রমণের মধ্যেই রাজধানীতে বসবে 18টি অস্থায়ী কোরবানির পশুর হাট। এছাড়া 2 স্থায়ী হাটেও বিক্রি হবে। 17 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত চলবে বেচাকেনা। হাটে 6 ফুট দূরত্বে রেখে গরু রাখতে ব্যবসায়ী এবং ইজারাদারদের নির্দেশ দিয়েছে ডিএনসিসি। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি 2 সিটি কর্পোরেশনের। এবছর দক্ষিণ সিটি কর্পোরেশন 13টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করে, পরে 10টির ইজারা দেয় তারা। এছাড়া সারুলিয়ায় আছে 1টি স্থায়ী হাট, আর ঢাকা উত্তরে 8টি অস্থায়ী এবং গাবতলীর স্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি হবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশিরা এখন বহির্বিশ্বে বিনিয়োগের কথা ভাবছে, তাই এ বিষয়ক নীতিমালা প্রণয়ন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার বিডা আয়োজিত বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালা বিষয়ক এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি। এছাড়া মানি লন্ডারিং লিকেজ রোধ করার উদ্দেশ্যে নীতি প্রণয়ন করা উচিত বলেও জানান সালমান এফ রহমান। আলোচনায় বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, এরই মধ্যে এ বিষয়ে নীতিমালার খসড়া করা হয়েছে, দ্রুতই তা চূড়ান্ত করা হবে। এ সময় মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কৃষি ও শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। এছাড়া মধ্যপ্রাচ্যে মাঝারি ও ক্ষুদ্র বিনিয়োগের সুবিধার কথাও তুলে ধরেন তারা। ডেল্টা ভ্যারিয়েন্টকে করোনার সবচেয়ে খারাপ ধরন হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। এদিকে বিশ্বে একদিনে করোনায় আরও 6,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,73,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 40,48,000। এ পর্যন্ত আক্রান্ত 18,76,00,000 বেশি। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 720 জনের, নতুন শনাক্ত 37,000। আগামী 19 জুলাই পর্যন্ত হরিয়ানায় বিধিনিষেধ জারি থাকবে। মিয়ানমারে দ্বিতীয় দফায় বেড়েছে করোনা সংক্রমণ। এরই মধ্যে মান্দালয় রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। বিস্তার নিয়ন্ত্রণে না আসায় 25 জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে সাউথ আফ্রিকার সরকার। এদিকে যুক্তরাজ্যে 24 ঘন্টায় 31,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। রাশিয়ায় একদিনে 749 জন মারা গেছেন, নতুন শনাক্ত 25,000 রোগী। ভারতের 3 রাজ্যে বজ্রপাতে অন্তত 68 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে 41 জন, রাজস্থানে 20 এবং মধ্যপ্রদেশে 7 জন মারা গেছেন। রাজস্থানের জয়পুরে পর্যটকদের কাছে জনপ্রিয় একটি দুর্গে সেলফি তোলার সময় বজ্রপাত হলে 11 জনের মৃত্যু হয়। জয়পুরে নিহতদের মধ্যে 7 জন শিশু আছে। নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে উত্তরপ্রদেশের টানা বৃষ্টিতে বেশ কয়েক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এসব এলাকায় ভারী বৃষ্টির কারণে বন্যা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া কেরালার উত্তরাঞ্চলের 5 জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। টানা ব্যর্থতার পর দেশের বাইরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বড় জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। ব্যক্তিগত পারফরমেন্স সাহস দিচ্ছে মিরাজ তাসকিন শান্তদের। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, রঙিন পোশাকে ধারাবাহিকতা রাখতে টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন মাহমুদুল্লাহ। আর অধিনায়ক মুমিনুল বলছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই জয় কাজে আসবে। জিম্বাবুয়ের বিপক্ষে জয় এখন আর বড় কিছু নয়, তবে আহত বাঘদের জন্য যেন ক্ষত সারানোর একটা উপলক্ষ। সেই কাজটা দারুণভাবে করেছে বাংলাদেশ দল। অভিজ্ঞ হয়ে উঠলেও শান্ত, মিরাজ, লিটন, তাসকিনরা দেশের বাইরে ভালো করার অভ্যাস গড়ে তুলতে পারছিলেন না। অধিনায়ক মুমিনুলের আত্মবিশ্বাসের পালেও লেগেছে হাওয়া। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে একটাও ম্যাচ জয় পায়নি বাংলাদেশ। দ্বিতীয় আসরের চ্যালেঞ্জ শুরু নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এবার হোম ও অ্যাওয়েতে আছে মোট 12 ম্যাচ। সবকিছু নতুনভাবে শুরু করার প্রত্যাশা। সবাই যেটা আশা করেছিলাম যে অ্যাটলিস্ট 4-5টা ব্যাটসম্যান সেঞ্চুরি করবে, বলাররা ভালো বল করবে, দেশের বাইরে মিরাজ সাকসেসফুল হবে, তাসকিন ভালো করেছে, তো যে জিনিসটা আমরা চেয়েছি টিম হিসাবে পারফর্ম করবে সেই জিনিসটাই হয়েছে। এই টেস্ট ম্যাচটা আপনার চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে সবার ভিতরে একটা উজ্জীবিত যে ভাবটা আছে সেটা মানে কনফিডেন্সটা বিল্ড আপ করবে। সবাই হয়তো এখন সবার ভিতরে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে যে যার রোলটা কার কী রকম রোল সেই জিনিসটা সে বুঝতে পারবে। টেস্টে বড় ঘটনা মাহমুদুল্লাহর অবসরের ঘোষণা। কি কারণে এমন সিদ্ধান্ত তা এখনও জানাননি টাইগার অলরাউন্ডার। তবে সাবেক অধিনায়ক আশরাফুল মনে করেন 36-এ পা দেয়া রিয়াদের জন্য 3 ফরম্যাটে সমান তালে পারফর্ম করা কঠিন হয়ে যাচ্ছিল। ক্যারিয়ার সেরা ইনিংসের মাধ্যমে টেস্ট ছাড়ার সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আশরাফুল। এখনকার এই মুহূর্তে আসলে 3টা ফরম্যাটই আপনাকে পারফর্ম করাটা ডিফিকাল্ট। সেই চিন্তা থেকে হয়তোবা সে চিন্তা করছে সাদা বল থেকে আমি সরে যেয়ে লাল বল থেকে আমি সরে যেয়ে সাদা বলে আমি মনোযোগ দিব বেশি।
টেস্টের মতো ওয়ানডে ও টি-20তেও বাংলাদেশ সিরিজ জিতবে বিশ্বাস সাবেক এই অধিনায়কের। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো ট্রফি নিয়ে রোমে ফিরেছে ইতালির ফুটবলাররা, আর কোপা আমেরিকার শিরোপা নিয়ে বুয়েন্স আইরেসে মাতামাতি আর্জেন্টিনা দলকে নিয়ে, যার কেন্দ্রে লিওনেল মেসি। নিজের মাঠ ওয়েম্বলিতে অদম্য ইতালির কারণে 55 বছরের শিরোপা খরা কাটেনি ইংল্যান্ডের। বিমান দরজা খুলতেই ইউরো হাতে মানচিনির পাশে অধিনায়ক কিয়েললিনি। লন্ডন থেকে ফিরেছেন জাতীয় বীরেরা। গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা যদি হয় ইতালির ফুটবল ইতিহাসের সবচেয়ে কষ্টের অধ্যায়, তাহলে 3 বছর ব্যবধানে ইউরো জিতে কিয়েললিনি বনুচ্চিরা জানিয়ে দিলেন ইটালি ইজ ব্যাক। দেশে ফিরেছে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাও। রোম যেমন রঙিন, ততটাই রঙিন বুয়েন্স আইরেস। সেখানেই চলছে মেসি ডি মারিয়াদের নিয়ে মাতামাতি। লন্ডন থেকে রোম ইতালিয়ান ভক্তরা অধীর ছিল ইউরো জয়ের প্রতীক্ষায়। মানচিনির দল উপহার দিয়েছে উৎসবের রাত। দীর্ঘ সেই রাত যেন শেষ হবার নয়। 1992 সালে ওয়েম্বলিতে ইউরোপিয়ান কাপ ফাইনালে বার্সেলোনার কাছে হেরে কেঁদেছিলেন সাম্পদোরিয়া ফরওয়ার্ড মানচিনি। সেই ওয়েম্বলি তাকে ফিরিয়ে দিল আনন্দের উপলক্ষ। প্রায় 30 বছর আগে এখানেই আমি কেঁদেছিলাম, আজও কাঁদছি, জানি না কেন। এখনো বিশ্বাস হচ্ছে না আমরা শিরোপা জিতেছি। 55 বছর পর কোনো ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হবার পরও সাউথ গেট কাউকে দোষী মানতে রাজি নন। পুরো টুর্নামেন্টে ছেলেরা সর্বস্ব উজাড় করে দিয়েছে। শিরোপার খুব কাছাকাছি গিয়েও আমরা পারিনি। কেইনদের মাথা উঁচু রাখা উচিত। আমি ওদের নিয়ে গর্বিত। বিমান থেকে নামতেই মেসিকে সারপ্রাইজ দেন স্ত্রী অ্যান্তোনিলা রকুজ্জে। একটা ট্রফি কত জরুরি ছিল তার প্রমাণ হয়ে রইল দুজনের এই ভালোবাসা। সন্তানরাও বাদ যাননি আনন্দের এই ক্ষণ উদযাপনে। রোম আর বুয়েন্স আইরেস উৎসবের রঙে সমানভাবে রঙিন। করোনাকালকে ভুলিয়ে দিল ফুটবলের আবেগ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।